প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টি হলো তাপগতিবিদ্যা। আমরা এর আগে পর্তবর্তী এবং অপর্তবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কার্নোট চক্র নিয়ে আলোচনা করব। কার্নোট চক্রটা হলো কি, যে চক্রে কার্যকরী পদার্থ নির্দিষ্ট তাপমাত্রা, চাপ ও আয়তনে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে আবার পূর্বে অবস্থায় ফিরে আসে, সেটাই হলো কার্নোট চক্র। বিজ্ঞানী সাদিক কার্নো এই চক্রটি আবিষ্কার করছেন। তার নাম অনুসারে কার্নোট চক্র বলা হয়। এই কার্নোট চক্রটা আমরা বিস্তারিত এখন আলোচনা করব। তার আগে বিজ্ঞানী কার্নো আদর্শ তাপ ইঞ্জিনের সম্পর্কেও কিছু ধারণা দিয়েছেন। কার্নোর মত অনুসারে উনি বলেন যে তার ইঞ্জিনটি 100% কাজ করতে পারে, অর্থাৎ সকল দোষ ত্রুটিমুক্ত একটি ইঞ্জিনের পরিকল্পনা করেছেন। যদিও এই ইঞ্জিনটি বাস্তবে সম্ভব না, তার মতে তার ইঞ্জিনটি হল সকল দোষ ত্রুটিমুক্ত এবং 100% কাজ করে। তাহলে তার ইঞ্জিন অনুসারে তার তাপীয় ইঞ্জিনটার কিছু ব্যাখ্যা এখানে দেওয়া হবে। তাপীয় ইঞ্জিন বলতে আমরা পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন এগুলাকে বুঝে থাকি, অর্থাৎ যেগুলো তাপ শক্তিকে কাজে লাগিয়ে অন্য শক্তিতে রূপান্তর করতে পারে, সেটাই হলো তাপীয় ইঞ্জিন। তার গঠন নীতির মধ্যে আগে এরকম একটা ছিল যে উনি সিলিন্ডার কল্পনা করছেন। মনে করলাম এই সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আছে, ধরলাম এটা একটা পিস্টন, আর পিস্টনটি বাধাহীনভাবে বা ঘর্ষণ ছাড়াই উপরে নিচে চলাচল করতে পারে বা এদিক ওদিক যেতে পারে। ধরলাম এই পিস্টনটির ক্ষেত্রফল এ, এখানে কিছু পরিমাণ গ্যাস আছে যা কার্যকরী পদার্থ হিসাবে কাজ করে। গ্যাস আছে যেটা কার্যকরী পদার্থ হিসাবে একটি গ্যাসীয় পদার্থ নেওয়া হয়েছে। ও আরো নিচে একটি তাপ উৎস বা আধার, যার তাপমাত্রা হল T1। আরেকটা হলো তাপ গামলা বা সিঙ্ক বলা হয়, যার তাপমাত্রা হলো T2, এবং তাপ নিরোধক, যাতে তাপ আদান প্রদান করবে না। যেমন সিলিন্ডারের ক্ষেত্রে এর চতুর্দিকে হলো এই 3 প্রান্তে হলো কুপরিবাহী পদার্থ, এই দাগান্বিতগুলা, এবং এটি হলো সুপরিবাহক পদার্থ দিয়ে তৈরি। তদ্রূপ এটা কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি, এটা হলো সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। তো এই সিলিন্ডারটা বা চোঙটা, এই সিলিন্ডারটাকে যদি আমরা এই তাপ উৎসের উপরে বসাই দিই, তাহলে এটাও সুপরিবাহী, এটাও সুপরিবাহী। তাহলে এইখানে অবস্থান করলে উৎসের তাপমাত্রা সাধারণত বেশি হয়। যেমন সূর্য একটি তাপের উৎস, তাহলে সূর্যের তাপমাত্রা অনেক বেশি। তাহলে এই উৎসের কাছে যদি এই পদার্থটা, সিলিন্ডারটাকে স্থাপন করা হয়, তাহলে এই তাপ উৎস যেহেতু অনেক তাপ, এখান থেকে কিছু পরিমাণ তাপ শোষণ করে নেবে গ্যাসীয় পদার্থটা। আচ্ছা, যখন কিছু তাপ নেবে তখন ও কাজ করতে যাবে। কাজ করলে কি এখানে চাপ প্রয়োগ করবে, সিলিন্ডারটা একটু উপরে উঠে যাবে, অর্থাৎ তাহলে আয়তনে বেড়ে যাবে। তাহলে কি করলে, কাজ করলো। কিভাবে কাজ করলো? উৎস থেকে কিছু তাপ নিয়ে কিছু পরিমাণ কাজ করলো। এইবার যদি কি করে আমরা এটাকে এই সিলিন্ডারটিকে আবার তাপ গামলার উপরে এখানে স্থাপন করি, তাহলে এর পরিবাহী, এটাও হলো পরিবাহী বা সুপরিবাহী। তাহলে এই কাজ করার পর অতিরিক্ত যে তাপটা থাকবে, সেটা এই তাপ গামলার মধ্যে আসে জমা হয়ে থাকবে। এভাবে সাধারণত উৎস থেকে কোনো কার্যকরী পদার্থ তাপ গ্রহণ করে কাজ করে, এবং কাজ করার পর অবশিষ্ট যে তাপটা থাকে সেটা তাপ গামলায় বর্জন করে। আর যদি আমরা তাপ নিরোধক পদার্থে আমরা তাহলে সিলিন্ডারটা বসাই, তাহলে তাপ আদান প্রদান কোনো কিছু করবে না। আমরা তাহলে সাধারণত একটু বুঝলাম যে কার্নো তার ইঞ্জিনটি কেমন ভাবে কাজ করে। তার ইঞ্জিনটা কাজ করে, অর্থাৎ কার্যকরী পদার্থটা উৎস থেকে কিছু তাপ নিয়ে কাজ করবে এবং অবশিষ্ট তাপটা তাপ গ্রাহকে বর্জন করবে। এটা হলো তাহলে কি, উৎস থেকে তাপ নিল, বর্জন করলো, এগুলা হলো সমষ্ণ প্রক্রিয়া। আর যদি তাপ নিরোধকের উপর বসানো হয়, তাহলে তাপ নিবেও না, দিবেও না, ফলে এখানে হবে রুদ্ধতাপ প্রক্রিয়া। ও এই প্রক্রিয়ায় কার্নোট চক্রটা
কি কাজ করে? ক্রিয়া করে। এই ক্রিয়া এবং কাজ কিভাবে করে সেটা আমরা এখন ব্যাখ্যা করব। কার্নোট চক্রের ক্রিয়া বা সম্পাদিত কাজ। এবং তাহলে আমি এটাকে এভাবে লিখি এখন, কার্নোট চক্রের ক্রিয়া এবং সম্পাদিত কাজ। চক্রের ক্রিয়া এবং সম্পাদিত কাজ। আমরা এটা এখন নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে পারি? আমি তাহলে একটু একটু মুছে দিই, অন্যভাবে দেখাবো। আমরা যদি এখন ওর প্রক্রিয়াটা হলো চাপটা, সেই প্রক্রিয়া আমরা করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো এইরকম। আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে করতে চাই, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এক্স অক্ষের দিকে আমরা নিব চাপ পি, আর ওয়াই অক্ষের দিকে আয়তন ভি, মনে করলাম এটা শূন্যবিন্দু। যেমন এখানে গ্যাসীয় পদার্থের মধ্যে, এই সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস আছে, ধরলাম এর চাপ হলো, ওইটাকে আমরা এইভাবে বিবেচনা করলাম যে একটা সিস্টেম বা ব্যবস্থা বিবেচনা করলাম, অথবা এই সিলিন্ডারটা ব্যবস্থা করলাম। ওইখানে কি আছে? একটু চাপ আছে পি, আর চাপ পি ওয়ান, আয়তন হলো ভি ওয়ান। আচ্ছা, ধরে নিলাম এই অবস্থায় এর চাপের মানটা হলো এইখানে, আর আয়তনের মানটা হলো এইখানে। তাহলে আমরা একটা বিন্দু পাবো এখানে। ধরলাম এই বিন্দুটা হলো এ, যার স্থানাঙ্ক হলো পি ওয়ান ভি ওয়ান, চাপ এবং আয়তন। নিশ্চয়ই এর তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রাও ছিল, ধরে নিলাম এখানে টি ওয়ান, তাহলে এখানে তাপমাত্রা ছিল টি ওয়ান। এখন বলা হলো এই চারটি প্রক্রিয়া কাজ করে, একটি সমস্ত প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটি সমষ্ণ সংকোচন, একটি রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে যদি আমরা সমষ্ণ প্রক্রিয়ায় একে প্রসারিত করি, যেমন আয়তনটা আমি বড় করে দিলাম, তাহলে চাপটা কি হয়ে যাবে? কমে যাওয়ার কথা। কারণ যে তাপমাত্রা ছিল এতটুকু জায়গার মধ্যে, আমি জায়গাটা যখন বড় করে দিলাম, আয়তনটা যখন বৃদ্ধি করলাম, তখন কিন্তু এর ভিতরে তাপমাত্রা কমে যাওয়ার কথা। কিন্তু বলছি এটা আমরা সমষ্ণ প্রক্রিয়ায় করব। প্রথম পর্যায় বা প্রথম ধাপটা হলো সমষ্ণ প্রক্রিয়া, প্রথম পর্যায়। কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে যে আমরা প্রথম পর্যায়টা সমষ্ণ প্রক্রিয়া করতে চাই, তাহলে এখান থেকে দেখা যায় যে আয়তনটাকে আমি বাড়াইলাম, কোনখানে বি বিন্দুতে নিয়ে গেলাম, ধরলাম এখানে চাপ হলো পি টু, আয়তন হলো ভি টু। আচ্ছা, যেহেতু আয়তনটাকে বড় করে দিলাম, প্রসারিত করলাম, ভিতরে তাপমাত্রা কমে যাওয়ার কথা। ভিতরে তাপমাত্রা যদি সমষ্ণ প্রক্রিয়া, এটা প্রক্রিয়া হলো সমষ্ণ প্রক্রিয়া, যদি সমষ্ণ প্রক্রিয়া রাখতে চাই, তাহলে তাপমাত্রা একই রাখতে হবে। তাপমাত্রা একই রাখা কিভাবে সম্ভব? তবে বাইরে থেকে যদি কিছু তাপ প্রবেশ করে তাপমাত্রা বাড়াই দেয়, হলে তাপমাত্রাটা সমান থাকতে পারে। এই জন্য যখন প্রসারিত হলে এখানে গেল, তাহলে এবার কি হলো? তাপমাত্রা একটু কি হবে? ওই একই থাকবে, কারণ তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করবে? প্রক্রিয়াটা করবে কি, বাইরে থেকে কিছু পরিমাণ তাপ ভিতরে প্রবেশ করাবে। তাহলে এখান থেকে কি পরিমাণ তাপ ভিতরে প্রবেশ করলো? ধরলাম কিউ1। এক কথায় তাহলে আগে ছিল আয়তনটা আমার এইখানে, এবার আয়তনটা আমি করলাম এইখানে। এটা এ বিন্দু, বি বিন্দু, এটাকে যদি আমি ছোট এ ধরি, এটাকে আমি ধরলাম ছোট বি। অর্থাৎ আয়তনটা ছিল আগে এইখানে, আমি আয়তনটাকে বাড়াই করলাম এখানে, অর্থাৎ আয়তনটা ছিল ছোট, করলাম বড়। বড় করলে কি হলো? আমার এ থেকে বি বিন্দুতে গেল। যেহেতু প্রক্রিয়া এটা সমষ্ণ প্রক্রিয়া, এই জন্য আমরা বলতে পারি যে সমষ্ণ প্রসারণ, প্রসারণ ঘটল এখানে। এবার যদি রুদ্ধতাকে প্রসারণ করি, তাহলে এইখান থেকে চলে গেল এইখানে, ধরলাম এই বিন্দুটা হলো সি, তাহলে P3 V3 এর চাপ এবং আয়তন। তাহলে আয়তনটা আসলো এইখানে, ছোট সি দিলাম, আর এইখানে আসবে তাহলে কি পি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে রুদ্ধতাপীয়
প্রসারণ, এটা রুদ্ধ তাপীয় প্রসারণ, রুদ্ধ তাপীয় প্রসারণ, প্রসারণ। রুদ্ধ তাপীয় যদি প্রসারণ ঘটে তাহলে কি হবে? আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটে না। এখানে যদি এইরকম হয়, এই সিস্টেমটা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় থাকে, আমি যদি হুট করে বড় করি তাহলে কি হবে? ভিতর থেকে তাপ বাইরেও আসবে না, আর বাইরে থেকে তাপ ভিতরেও প্রবেশ করবে না, সুতরাং কোনো তাপের আদান প্রদান হবে না। এবার যদি সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন করি, সংকোচন করে চলে আসলাম এখানে, ধরলাম এটা ডি বিন্দু, ডি বিন্দুর চাপ হলো P4 আর আয়তন হলো V4। অর্থাৎ তাহলে জায়গাটা ছিল আগে অনেক বড়, সমষ্ণ প্রক্রিয়ায় অর্থাৎ তাপমাত্রা আমি একই রাখবো, এখানে যা তাপমাত্রা ছিল তাই রাখবো। যদি এবার জায়গাটা ছোট করে দিই, ছোট করলে কি ভিতরে তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা, বেড়ে গেলে তো তাহলে আমার সমষ্ণ থাকলো না, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এখান থেকে কিছু তাপ আমাকে বর্জন করাই দিতে হবে। অর্থাৎ তাহলে এখান থেকে তাহলে কিছু তাপ সিস্টেম থেকে বের হয়ে যাবে Q2 পরিমাণ। আর একটা, এইখান থেকে যদি আমি চলে আসি আবার পূর্বের অবস্থায়, এইটা হলো রুদ্ধতাপীয় সংকোচন, অর্থাৎ তাপের আদান প্রদান হবে না। এক কথায় কার্নোট চক্রের ক্রিয়া সম্পাদন করার জন্য কোনো একটি কার্যকরী পদার্থ বা গ্যাসীয় পদার্থ আদি অবস্থা এইখান থেকে সমষ্ণ প্রসারণ হয়ে এখানে গেল, যেহেতু সমষ্ণ তাহলে দুইখানে তাপমাত্রা একই। এবার রুদ্ধতাপীয় প্রসারণ হয়ে সি বিন্দুতে আসলো, যেহেতু রুদ্ধতাপীয় প্রসারণ হলো, বাড়ে গেল, তাহলে ভিতরে তাপমাত্রা যাবে কমে। কারণটা হলো কি, তাপ ভিতর থেকে আসবেও না, বাইরে যাবেও না, তাহলে এখানকার তাপমাত্রা হবে আলাদা, অর্থাৎ T2 ধরা হলো। যদি আবার সমষ্ণ সংকোচনে এখান থেকে এই বিন্দুতে আসে, সি থেকে ডি বিন্দুতে, তাহলে কি হবে? জায়গাটা ছোট হয়ে গেল, আয়তনটা এবার দেখা যাচ্ছে এখানে চলে আসলো, আগে ছিল এখানে আয়তন এতটুকু, আয়তনের মানটা কমে গেল। যখন কমে গেল তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে তাপমাত্রা তাহলে এখানে বাড়ে যাবে, তাপমাত্রা বাড়ে গেলে কিছু পরিমাণ তাপ বর্জন করবে। আবার ডি বিন্দু থেকে এই বিন্দুতে আসলো, আবার পূর্বে অবস্থায়। সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হলো সমষ্ণ সংকোচন, এটাকে আমরা বলবো সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন, কোচন। আর এটা হলো রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, সংকোচন। তাহলে দুইটি সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন প্রক্রিয়া আবার পূর্বে অবস্থায় ফিরে আসলো, এটাকে বলা হয় কি, কার্নোট চক্র। এই চক্রগুলো কাজগুলা কিভাবে করে আমরা যদি সমীকরণের মাধ্যমে একটু দেখি তাহলে হয়তো আরেকটু ধারণাটা ক্লিয়ার হবে। যেমন প্রথমে ছিল এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে কাজ নিশ্চয়ই হলো কি কাজ, তাহলে কাজ ধরলাম প্রথম পর্যায়ে W1 কাজ, কাজ হলো কি, আমরা জানি PdV, কোনখান থেকে কোনখানে গেছে, আয়তন V1 থেকে V2 পর্যন্ত গেছে, তাহলে ইন্টিগ্রেশন দিলাম V1 থেকে V2 পর্যন্ত। আচ্ছা, আমরা আবার জানি PV সমান RT, তাহলে আমরা PV সমান যদি হয় RT, তাহলে এখানে দেখতে পারি তাপমাত্রা আমার হচ্ছে T1, তাহলে T1 দিয়ে দিলাম। অতএব আমি যদি V এর সম্পর্ক স্থাপন করি, অর্থাৎ P এর মানটা যদি আমি রাখে দিলাম এখানে P, তাহলে হলো কি R T1 ভাগ V। এই আদর্শ গ্যাসের সমীকরণ PV সমান RT, এই মানটা যদি P এর মানটা আমরা তাহলে এখানে বসাই দিই, তাহলে কি হবে একটু খেয়াল করে দেখি। V1 থেকে V2, P এর মান তাহলে RT1 ভাগ V, আর থাকলো কি DV। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, RT1টা বাইরে নিয়ে চলে আসলাম, ধ্রুব সংখ্যা RT1, তাহলে ভিটা ছিল নিচে, অর্থাৎ ইন্টিগ্রেশন হলো V1 থেকে V2 DV ভাগ V। আমরা এটাকে কি লিখতে পারি, RT1, কারণ আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন অফ dx ভাগ x সমান লিখতে পারি ln x, তাহলে এখানে লিখবো ln, লিখবো কি V। সীমাটা যদি আমরা বসাই দিই V1 থেকে V2 পর্যন্ত, তাহলে লিখতে পারি RT1 ln V2 মাইনাস V1, V2 মাইনাস V1, ln V1, ln V2 মাইনাস ln V1, এটাকে আমরা লিখতে পারি RT1, এটাকে লিখতে পারি ln V2 ভাগ V1।
অর্থাৎ কৃতকাজ W সমান লিখতে পারি আর T1 লন V2 ভাগ V1। এটাই হলো কৃতকাজের রাশিমালা। কোন প্রক্রিয়ায়? প্রথম পর্যায় সমষ্ণ প্রক্রিয়ায়। এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা যদি n মোল গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে n আর T1 লন V2 ভাগ V1, আমরা এটা অথবা এটা দুইটাই 1 নম্বর সমীকরণ বিবেচনা করতে পারি। তাহলে এই কৃতকাজের রাশিমালা সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালার মান সমীকরণ পাইলাম। এটা হলো প্রথম পর্যায়। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়টা সংরুদ্ধতা প্রসারণ, তৃতীয় পর্যায়টা হলো সি থেকে ডি পর্যন্ত, এটা হলো এ থেকে বি পর্যন্ত, এ বি। এবার যদি আমি সি থেকে ডি এর দিকে যাই, সি থেকে ডি এর দিকে, এখানে হলো তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায় এর কৃতকাজকে আমি যদি ধরি W3, দ্বিতীয় পর্যায়টা পরে করবো, তৃতীয় পর্যায়টা। তাহলে এইখানের ক্ষেত্রে আমরা কি পাইলাম? W1 সমান পাইলাম n আর অথবা আর T1 লন V2 ভাগ V1। V2 বলতে কি? এ থেকে বিতে গেলাম V2 ভাগ V1। তদুপ আমরা এবার যদি সি থেকে ডিতে আসি তাহলে আমরা লিখতে পারি কি n আর T2, এখানে তাপমাত্রা আর, যেহেতু এখানে T2 তাপমাত্রা, আর T2 লন V4 ভাগ V3, V4 ভাগ V3। এই প্রক্রিয়াটা যেদিকে যাচ্ছিল এটা তার বিপরীত দিকে, এই জন্য মাইনাস। আচ্ছা, এবার যদি লিখি W3 সমান, এবার যদি এটাকে চেঞ্জ করে দিই V3 উপরে V4 নিচে, তাহলে হবে মাইনাস, এই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে আর T2 লন V3 ভাগ V4। অর্থাৎ এটার আমি ব্যাখ্যাটা পূর্ণাঙ্গ দিলাম না এটার মতো, ঠিক এটার মতো সেম। যেহেতু এইখান থেকে এখানে গেলে লন V2 ভাগ V1 হয়, লন V2 ভাগ V1, তাহলে আমি যদি সি থেকে ডিতে আসি তাহলে V4 ভাগ V3 হবে। এই যে n কে RT2 লন V4 ভাগ V3, যেহেতু এটা ওইটা যে প্রসারণ যেদিকে যাচ্ছিল সংকোচনটা তার বিপরীত দিকে, এই জন্য মাইনাস। এবার যদি আমি V3টাকে উপরে উঠাই, V4টাকে নিচে নামাই দিই, তাহলে এখানে মাইনাস আসবে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এই সমীকরণটা, অর্থাৎ আমরা তাহলে বলতে পারি এই সমীকরণটাকে একটাই সমীকরণ বিবেচনা করলাম, দুইটা সমীকরণ। এটা হলো 1 মোল গ্যাসের ক্ষেত্রে, এটা হলো n মোল গ্যাসের ক্ষেত্রে। তো এটাও হলো একটা, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এইভাবে আমরা তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণের ক্ষেত্রে কৃতকাজের মান নির্ণয় করতে পারি, রাশিমালা নির্ণয় করতে পারি, আর সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা বের করতে পারি। এখন আমরা বের করব রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আর রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে। একটু যদি আমরা খেয়াল করে দেখি তাহলে হয়তো বুঝতে পারবো। দেখি এবার তাহলে আমি তৃতীয় পর্যায়টা করব, দ্বিতীয় পর্যায়। তাহলে একটু খেয়াল করে দেখি দ্বিতীয় পর্যায়ে কি আছে। দ্বিতীয় পর্যায় হলো রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণটা কি? বি থেকে সি বিন্দুতে যাবো আমরা, অর্থাৎ বি থেকে সি বিন্দুতে যাচ্ছি। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে আমি যদি কৃতকাজ লিখি তাহলে কৃতকাজ W2, দ্বিতীয় পর্যায়ে যেহেতু এটা কৃতকাজ হলো 2, কাজ সময় আমরা জানি কি PdV, তাহলে PdV সমাকলন দিয়ে দিলাম কোনখান থেকে? বি থেকে সি বিন্দু, তাহলে V2 থেকে V3 এর দিকে, V2 V3। এইখানে আমরা একটা কাজ করতে পারি, এটা হলো কি রুদ্ধতা প্রক্রিয়া। তাহলে আমরা রুদ্ধতা প্রক্রিয়া থেকে জানি PV গামা সমান ধ্রুবক, অথবা আমরা কে ধরতে পারি এটাকে PV গামা সমান ধ্রুবককে। তাহলে PV গামা সমান হলো কে। এখান থেকে যদি আমি P এর মানটা বের করি তাহলে হবে কি, P এর মানটা যদি বের করি তাহলে কে আর ভি, কে ভির পর গামা নিচে, তাহলে এটাকে লিখতে পারি কে ভি মাইনাস গামা, এই পি সমান। তাহলে এটাকে কি লেখা যায়? ইন্টিগ্রেশন V2 থেকে V3 দিলাম, পির মানটা বসাই দিলাম কে ভি মাইনাস গামা
ডিভি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যদি এখানে সমাকলন করি, এখন কি হবে, এটাকে আনলাম বাইরে, তাহলে থাকলো এটাকে সমাকলন করব। সমাকলন করলে কি হবে, একটা সূত্র আছে আমাদের, x পাওয়ার n dx সমান x n প্লাস ওয়ান নিচে n প্লাস ওয়ান। তাহলে এখানে লিখতে পারি কি, এটা বাইরে চলে আসলো, এটাকে করবো কি, তাহলে ভি এর পর n বলতে মাইনাস গামা প্লাস ওয়ান নিচে মাইনাস গামা প্লাস ওয়ান, এবং তাহলে এটা হলো এটার সমাকলন। আর থেকে যাবে কি, এখান থেকে সীমাটা বসাই দিই, v2 থেকে v3। আচ্ছা, এটাকে এখন আমি কি করতে পারি, আচ্ছা এটাকে বের করে নিতে পারি, কে এটা 1 মাইনাস গামা লিখতে পারি, 1 মাইনাস গামা থাকলো কি, তাহলে এই রাশিটা থাকলো। তাহলে এখান থেকে আমরা বসাইতে পারি এরকম ভাবে আপার লিমিট। আচ্ছা, আরেকটা লাইন করে ফেলি, তাহলে ভি মাইনাস গামা, এটাকেও চেঞ্জ করলাম, প্লাসটাকে লিখলাম 1 মাইনাস গামা, তাহলে ভি 1 মাইনাস গামা, আর থার্ড ব্র্যাকেট দিয়ে v2 থেকে v3টা বসাই দিলাম। দেখি এবার কমন নিই, 1 মাইনাস গামা, মানটা বসাইলে v3 এর মান বসাইলে v3 আপার লিমিট 1 মাইনাস গামা মাইনাস v1 মাইনাস v2 1 মাইনাস গামা, লোয়ার লিমিট বসাইলাম, আপার লিমিট এবং লোয়ার লিমিট। আচ্ছা, এখান থেকে কেটা গুণ করে দিই, তাহলে কি আসবে, 1 ভাগ 1 মাইনাস গামা, তাহলে কে v3 1 মাইনাস গামা মাইনাস কে v2 1 মাইনাস গামা। এখান থেকে একটা কাজ করতে পারি, যেহেতু আমরা জানি, আবারও আমরা জানি কি পিভি গামা সমান কে, এটা লিখতে পারি, তাহলে পিভি, তাহলে এখানে কে, আমি তাহলে কে এর মানটা যদি এখানে কে এর মানটা লিখতে পারি পি ভি গামা, যেহেতু আমার 3 আছে, এখানে 2 আছে, আমি একবার 2 লিখতে পারি সমান p3 v3 গামা, এটাও লিখতে পারি। অর্থাৎ এখানে এর সাথে মিল রাখে আমরা মানগুলো বসানোর চেষ্টা করব। 1 ভাগ 1 মাইনাস গামা, কে এর মান হলো p3, তাহলে যেহেতু এখানে 3 আছে, p3 v3 লিখলাম গামা ইন্টু এই v3 ছিল 1 মাইনাস গামা মাইনাস, এখানে 2 যেহেতু, তাহলে আমি বসাবো 2 এর মানটা, কে এর মান বসাবো p2 v2 গামা, এই v2টা থাকে গেল, তাহলে v2 1 মাইনাস গামা। এবার লিখতে পারি কি, 1 ভাগ 1 মাইনাস গামা সমান ইন্টু, দেখি এখানে লিখতে পারি কি p3, এই v3 যদি একটা কমন নিয়ে নি, একটাই ভিত্তি নিই v3, তাহলে পাওয়ার গুলো হবে যোগ হলে কি কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকবে, 1 থাকবে, মাইনাস এখানে থাকলো, তাহলে কি p2 আর v2 এই চলে আসলো। আচ্ছা, এটাকে এখন আমরা কি লিখতে পারি, আবার আমরা জানি পিভি সমান আরটি, আমি উপরেরটুকু একটু মুছে দিয়ে আবার লেখার চেষ্টা করব। এইটুকু আমরা লিখতে p3 v3 কে লিখতে পারি আর টি লিখতে পারি, আর p2 v2 কে আমরা লিখতে পারি এখানেও আর। আচ্ছা, একটু তাহলে এইখানে যদি আবার পূর্বে অবস্থায় চলে আসি, তাহলে কি হবে দেখি, তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা হলো 1 ভাগ 1 মাইনাস গামা p3 v3 বলতে এখানে বোঝাচ্ছে, অর্থাৎ p3 v3, তাহলে p3 v3 হলে আমি কি লিখতে পারি, এখান থেকে অথবা আমি একটু কমন নিয়ে নিতে পারি, যদি এখান থেকে আমি গামাটাকে এদিকে আনি, তাহলে গামা মাইনাস 1, তাহলে এখানে একটা মাইনাস বের হবে, আর এখানে যদি এটা লিখে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ আরেকটা লাইন যদি আমি করি, এখান থেকে একটা মাইনাস বের করে নিলাম, কি করলাম, গামা মাইনাস 1, গামা এদিকে নিয়ে কমন নিলাম, গামা মাইনাস 1 হলো। এখানে যদি আমি এদিকে কমন নিই, এরকম ভাবে কমন নিই, দেখি মাইনাস p2 v2
মাইনাস P2 নিলাম, এখানে থাকলো মাইনাস P3V3, মাইনাসটা এখানে কমন নিলাম, এই মাইনাস আর এই মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে 1/gamma মাইনাস 1 ইন্টু হলো P2V2 মাইনাস P3V3। আচ্ছা, আরেকটু এখানে কাজ করতে পারি, যেহেতু আমরা জানি পিভি সমান কি হলো RT, তাহলে P2V2 কে আমরা P2V2, তাহলে এখানে T1 ছিল তাপমাত্রা, তাহলে আমি লিখতে পারি 1/gamma মাইনাস 1, এটাকে লিখতে পারি RT1, যেহেতু এখানে তাপমাত্রা T1। এবার P3V3 তে হলো T3, তাহলে ধ্রুব সংখ্যা হলো R আর হলো T2 তাপমাত্রা। আর যদি কমন নিয়ে নিই, তাহলে R গামা মাইনাস 1 ইন্টু হলো T1 মাইনাস T2, এটাই হলো তাহলে রুদ্ধতা প্রক্রিয়ায় প্রসারণের ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা। 1 মোল গ্যাসের ক্ষেত্রে যদি n মোল হয়, তাহলে কি W2 সমান আমি লিখব n R গামা মাইনাস 1, এখানে T1 মাইনাস T2। এই সমীকরণটা হলো 3 নম্বর সমীকরণ, যা হলো রুদ্ধতা প্রক্রিয়ায় প্রসারণের রাশিমালা। অনুরূপভাবে আমরা যদি চতুর্থ পর্যায়ে করি, চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা লিখি রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এর ক্ষেত্রে একদম একই সমীকরণটা আসবে, ক্যালকুলেশন করলে একই চলে আসে, অর্থাৎ W4 সমান আমরা পাবো n R, নিচে হলো গামা মাইনাস 1, এখানে T1 মাইনাস T2, একই সমীকরণ আসবে, এটা ক্যালকুলেশন করলে আবার একই সমীকরণ চলে আসবে। তাহলে আমরা এখানে এই রুদ্ধ কার্নোট চক্রের 4টি ক্রিয়ার কৃত কাজের রাশিমালা নির্ণয় করতে পারলাম। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অঙ্কও করতে পারি, তবে প্রথম ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম W1, সেই W1 হলো এইটুকু, হলে এইটুকু A B D B ছোট b ছোট a, এই ক্ষেত্রটার সমান প্রথম ক্ষেত্রে কাজ করলো, অর্থাৎ তাহলে W1 এর মানটা পাইলাম। আমরা যদি এগুলো সব মুছে দিই, তাহলে আবার হয়তো বুঝতে পারবো বা দেখতে পারবো যে কোনটা কি বুঝাচ্ছে। একটু খেয়াল করে দেখো যে এখানে এক কথায় তাহলে এই প্রথম ধাপটা হলো W1, এটা হলো W1, এই W1 এর মানটা পাইলাম আমরা A B ছোট b a ক্ষেত্রফলের সমান A B ছোট b ছোট a ক্ষেত্রফলের সমান। আবার এটা যেহেতু কি প্রসারণ হলো, তাহলে এটার মানটা হবে প্লাস। আচ্ছা, এবার W2 হবে কি, W2 হলো এই কাজটুকু, অর্থাৎ B থেকে C পর্যন্ত প্রসারণ হওয়া, এটা হলো কি তাহলে B C ছোট c B বড় B ক্ষেত্রফলের সমান, এটাও প্রসারণ যেহেতু, তাহলে এই জন্য এই কৃত কাজটা হবে ধনাত্মক। আবার WC সমান হবে কি C ছোট c D বড় D C ক্ষেত্রফলের সমান, তবে এটা সংকোচন, এই জন্য হবে মাইনাস কৃত কাজ, W3 মাইনাস। আর W4 সমান হলো কি এখান থেকে এখানে গেল, তাহলে D বড় D ছোট d A বড় A D ক্ষেত্রফলের সমান, এটাও সংকোচন, এই জন্য এটা হবে মাইনাস। তাহলে যদি বলি মোট কৃত কাজ কত, তাহলে লিখব W1 প্লাস W2 প্লাস মাইনাস W3 প্লাস মাইনাস W4 কৃত কাজের সমান, অর্থাৎ W1 প্লাস W2 মাইনাস W3 প্লাস মাইনাস W4 এর সমান। তাহলে মোট কৃত কাজের মান হলো এই সমীকরণটা দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। এখন যদি বলা হয় সহজভাবে একটি অঙ্ক দেওয়া হলো, দেখা গেল যে সমস্ত প্রসারণের কৃত কাজের মানটা, এই মানটা পাওয়া গেল দিল 500 জুল, তাহলে কি এটা প্রসারণ, তাহলে এখানকার মানটা হবে কি প্লাস। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে পাইলাম হয়তো 200 জুল, তাপমাত্রা 200, কাজ হলো 200 জুল, তাহলে এটা হবে কি মাইনাস, না এটাও প্লাস হবে যেহেতু প্রসারণ। আবার রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কাজ হলো 100 জুল, এটা হবে কি মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন, কেন সংকোচন হয়ে গেল।
যদি এখান থেকে এখানে আসে, এখানকারটা হবে কি মাইনাস, যেহেতু সংকোচন, এখানে হয়তো দেখা হলো 50 জুল হলো, বা যতই জুল হলো 150 জুল দিলাম, 150 জুল। তাহলে মোট কাজ কত হবে? তাহলে আমাকে এখানে বসাইতে হবে কত, 500 জুল যোগ রোধের প্রসারণ W2, তাহলে W2 এর মান হলো এটা হলো W3, আর এটা হলো W4। তাহলে W2 এর মানটা কত হবে, তাহলে কত, 200 জুল, তো প্লাস হলো মাইনাস, তাহলে W3 এর মানটা কি হলো, এটা হলো কি সংকোচন হলে আমরা এখানে মাইনাসটা মানটা বসাবো না, কিন্তু এখানে মাইনাস যেহেতু আগে সূত্র বসাই দিয়েছি, তাহলে এখানে হলো 100 জুল, এখানে মাইনাস হলো কি 150 জুল। টোটাল কত হবে, টোটাল আমাদের হলো 500 আর 200 700 জুল, বিয়োগ চিহ্ন হলো মাইনাস 150, তাহলে 550 জুল। এভাবে আমরা মোট কার্নোট চক্রের দ্বারা সম্পন্ন হওয়া মোট কাজের মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে তোমাদের বাকি অঙ্কগুলো তোমরা একটু করবে, এখন চেষ্টা করবে, এবং এই প্রক্রিয়ায় একটি যে পর্যাবর্তী প্রক্রিয়া, এই পর্যাবর্তী প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো পড়লে তোমরা হয়তো এটা সম্পর্কে আরও পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। এখান থেকে কিছু অঙ্ক আছে, ওই প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপের এই সমীকরণগুলো একটু মনে রাখবে, কারণ এখান থেকে কিছু অঙ্ক আসতে পারে, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়, আল্লাহ হাফেজ।